শাওন ভাই, শুরুতেই জিজ্ঞেস করবো যে প্রবাস জীবন কেমন কাটছে আপনার? সত্য কথা বলতে হবে যে প্রবাস জীবনে আমি কোনো অবস্থাতেই বলার সুযোগ নেই যে ভালো কাটছে। কারণ 5 আগস্টের পর থেকে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে সামাজিক ব্যবস্থার পট পরিবর্তন, আমাদের সাংবাদিক সমাজের উপরে যে নিপীড়ন নির্যাতন, গোটা দেশে আইন বিচার হীনতার যে সংস্কৃতি এবং প্রতিহিংসার রাজনীতির যে চূড়ান্ত প্রতিফলন আমরা দেখেছি। সেই বিশ্লেষণ থেকে কোনো অবস্থাতেই পৃথিবীর যে প্রান্তেই থাকি বাংলাদেশের বিষয়টা যখন ভাবি তখন ভালো থাকার সুযোগ আপাতত নেই। বাংলাদেশের অনেক সাংবাদিক ইতিমধ্যে জেলে গিয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, কেউ কেউ বের হয়েছেন, অনেকেই এখনো ভিতরে আছেন। তাদের ব্যাপারে কি বলবেন? মাত্র 2জন সাংবাদিক আপনি জানেন যে মঞ্জুরুল আলম পান্না এবং সর্বশেষ সম্প্রতি আমাদের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর মুক্ত হয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী আছেন আমাদের সিনিয়র সাংবাদিক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং শাকিল আহমেদ দম্পতি, অর্থাৎ শাকিল আহমেদ এবং ফারজানা রূপা। আমরা বড় দাগে তাদের বিষয়টা জানি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আরও একাধিক সাংবাদিক কারাগারে বন্দী আছেন। এইসব সাংবাদিক পরিবারের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, যোগাযোগ হয়, এবং সাংবাদিক সমাজের যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আছেন তাদের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে। কেউ কিন্তু বলতে পারে না যে সত্যিকার অর্থে কী অপরাধে, কোন অভিযোগে তারা কারাগারে বন্দী আছেন। এভাবে তো বিচারহীনতার সংস্কৃতি চলতে পারে না। আমি এর আগে বেশ কয়েকটি সাক্ষাৎকারে আমি দাবি করেছিলাম বর্তমান সরকারের কাছে যে ঈদের আগেই যাতে বিনা বিচারে আটক এইসব সাংবাদিকদের মুক্তি দেওয়া হয়। মাত্র দেখতে পেলাম যে আনিস আলমগীর সাহেবের মুক্তি হয়েছে। বাকি যে 4জন সাংবাদিক মাসের পর মাস কারাগারে বন্দী আছেন, তাদের মুক্তি যদি হতো তাহলে আমাদের একটা স্বস্তি অন্ততপক্ষে আমরা পেতাম। কিন্তু আমরা এখনও গভীর সংশয়ের মধ্যে, সংকটের মধ্যে, শঙ্কার মধ্যেই আছি। ইতিমধ্যে অনেক সাংবাদিকের চাকরি গিয়েছে আপনি জানেন, এবং সামনে ঈদ। তাদের ব্যাপারে আসলে কি ভাবনা আপনার? আমি ভাবতে পারি না যে এইসব পরিবার আসলে কিভাবে ঈদ উদযাপন করবে। কারণ 2024 সালের 5 আগস্টের পর একটি চক্র তারা মিডিয়া দখলের ষড়যন্ত্র করেছে, এবং স্বাধীনতার 55 বছরের ইতিহাসে এর আগে কখনো মিডিয়া দখলের এরকম অপসংস্কৃতি আমরা দেখিনি। অনেক পেশাদার সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার আলোকে, যেটি কারো কাছেই বোধগম্য নয়। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা যদি এই সরকার নিজ দায়িত্বে করত তাহলে হয়তো একটি উদাহরণ তৈরি হতো যে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ অবৈধ অসাংবিধানিক সরকারের আমলে যা হয়েছে, নির্বাচিত সরকার এসে তার পরিবর্তনের ধারা শুরু করেছেন। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের মেয়াদ যত স্বল্পকালীনই হোক, এই গণমাধ্যমের ক্ষেত্রে কোনো বড় ধরনের ইতিবাচক পরিবর্তন অথবা কোনো পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি না। আনিস আলমগীর মুক্তি পেয়েছেন সত্য, এটি হয়তো নিশ্চয়ই আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে তিনি মুক্ত হয়েছেন, কিন্তু যেসব সাংবাদিকদের কর্মচ্যুত করা হয়েছে তাদের পরিবার কতটা অসহায় আছে আমরা সহজেই বুঝতে পারি। আমাদের বর্তমান সরকারের কাছে দাবি থাকবে যে বিনা কারণে যারা কারাবন্দী আছেন তাদেরকে মুক্ত করা হোক, এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে পুনর্বাসন অথবা পুনর্বহাল করা হোক। আর এবারের ঈদ নিশ্চয়ই এই সব পরিবারের জন্য একটা ভয়াবহ ট্র্যাজেডি হিসেবেই হয়তোবা দেখা দিবে। আমি জানি না কিভাবে তারা ঈদ উদযাপন করবেন, তাদের পরিবারের সদস্যরা ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। যতটুকু উপলব্ধি করতে পারি যে হয়তো এইসব সাংবাদিকদের নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, কর্মচ্যুত, কারাবন্দী সাংবাদিকদের পরিবারের হয়তো তাদের জীবনে ঈদের আনন্দ আপাতত উঠেই গেছে। এটা অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক। আমরা বর্তমান নির্বাচিত সরকারের প্রধান তারেক রহমান, যিনি শুরুতেই আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি করেছেন, তার বাস্তবায়ন বা প্রতিফলন দেখতে চাই। এবং তিনি বলেছেন যে তিনি কখনো প্রতিহিংসার রাজনীতিকে কোনো অবস্থাতেই তিনি প্রাধান্য দিবেন না বা এটিকে কোনোভাবেই গ্রহণ করবেন না। আমি মনে করি যে তার এই বক্তব্য যদি তিনি মন থেকে দিয়ে থাকেন তাহলে আমরা অবশ্যই গণমাধ্যমে যে দুর্যোগ, দুর্দশা, সংকট চলছে সেটির সমাধানের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী তারেক রহমান
উদ্যোগী হবে। আমরাও এটা প্রত্যাশা রাখি। একবারে শেষ প্রসঙ্গ, আপনি একজন সাংবাদিক নেতা। এই যে নিপীড়িত সাংবাদিক যারা প্রতিহিংসার শিকার হয়েছে আমরা যদি বলি, তাদের উদ্দেশ্যে আসলে আপনার বা সাংগঠনিকভাবে তাদের জন্য কিছু করার রয়েছে কিনা? সাংগঠনিকভাবে আমি যেহেতু মানে এটি চরম বাস্তবতা যে আমি বাংলাদেশে এই মুহূর্তে নেই এবং থাকার মতো কোনো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না, কারণ ডক্টর ইউনূসের শাসনকালকে আমরা একটা অন্ধকার যুগ এবং ডক্টর ইউনূসের শাসনকালকে আমরা একটি মব কালচারের যুগ হিসেবেই দেখতে চাই। সেই সময়ে আসলে আইনের শাসন ছিল না এবং তখন বিনা কারণে একটি সন্ত্রাসী মহল, সন্ত্রাসী গোষ্ঠী, তারা বিভিন্ন পেশার পরিচিত মুখ যারা এবং গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়নে যারা পেশাগত জায়গা থেকে ভূমিকা রেখেছে, খুব দুর্ভাগ্যবশত বা এটি খুবই কষ্টদায়ক হলেও তাদের উপরে ওই সন্ত্রাসী মহল টার্গেট করে করে আক্রমণ করেছিল, যে কারণে আজ অনেক দূরে, বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে আমি অবস্থান করছি। তবে যেহেতু আমি সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃত্বে ছিলাম, আমি মনে করি যে আমাদের যারা নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত সাংবাদিক আছেন বা বিনা বিচারে কারাগারে বন্দী আছেন, তাদের মুক্তির জন্য এবং তাদের ভাগ্য উন্নয়নের জন্য, তাদের পেশাগত মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় প্রেস ক্লাব, অর্থাৎ সাংবাদিক সংগঠনের নেতৃত্বে যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে, এখানে কোনো বিভাজন বা দ্বিধাবিভক্ত হয়ে নয়, কারণ সাংবাদিক সমাজ জাতির প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে এবং সর্বোপরি সমাজের, রাজনীতির যেসব তথ্য গোপনে আড়ালে থেকে যায় সেগুলো উন্মোচনের স্বার্থে ঐক্যবদ্ধভাবেই সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকায় আসতে হবে। আমি মনে করি বিভাজন বিভক্তি দূর করে পুরো সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এ সকল নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সাংগঠনিক কর্মসূচি এবং সরকারের কাছে প্রতিনিয়ত তারা এই দাবি তুলতে পারে এবং তার ভিতর দিয়ে একটি সন্তোষজনক সমাধান পথ তৈরি হতে পারে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ শাওন ভাই। এতক্ষণ আমরা শুনলাম বাংলাদেশের সাংবাদিকদের যে পরিস্থিতি সে প্রসঙ্গে শাওন মাহমুদ বললেন। আমরাও চাই নিপীড়িত, নির্যাতিত যারা সাংবাদিক রয়েছেন তাদের উপরে এগুলো খুব অবিলম্বে বন্ধ হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এ পর্যন্তই।